একটা প্র্যাগমেটিক বা একটা যদি ভবিষ্যৎমুখী দেশ হয়ে থাকে তাহলে তার পিছনের জিনিস আলোচনা করার কোনো দরকার নেই, বিকজ আমরা পিছনের দিকে আর ফিরে যেতে পারবো না। সেখানে যদি আলোচনার কিছু থাকে, যত অন্যায় করুক সেগুলোকে আমরা স্বীকার করে নিয়ে সামনের দিকে আগাবো না, এটা আবার ঠিক তা না। ইউনিট যদি অন্যায় করে সেটা নিয়ে দেখেন, আমি আপনাকে বলি, আলোচনা আমরা করব কখন? যখন এটা যদি সে কোনো বেআইনি কাজ করে থাকে, সেটার জন্য আইন হামের বিষয়টা কি আপনাকে বেআইনি মনে হয় না নাকি? না, হামের বিষয়টার জন্য যদি ইউনূস সরকারের ব্যর্থতা থেকে থাকে, তাহলে ইউনূস সরকারের যে এটা দেখেন, একটা কিন্তু আমরা এটা বলতে পারেন যে ডক্টর ইউনূস পুরো সরকারের প্রধান হিসেবে সব ব্যর্থতার ভার তার উপরে, কোনো সন্দেহ নাই। কিন্তু তার যে প্রত্যেকটা উপদেষ্টা ছিল, তারা সবাই কিন্তু একটা নিজ নিজ মন্ত্রণালয়ের মতো দায়িত্ব পালন করেছেন, এবং ডক্টর ইউনূসের মন্ত্রিসভা কিন্তু এটা কিন্তু একটা পাবলিকলি ইলেক্টেড মন্ত্রিসভা ছিল না, এবং এরা কিন্তু কখনোই কোনো জবাবদিহির মুখে আসে নাই। কিন্তু বাংলাদেশের মানুষ তখন কিন্তু ডক্টর ইউনূসের কাছে কোনো দাবি তোলে নাই যে আপনার কর্মকাণ্ডটা আমাদের সামনে প্রকাশ করেন। উনি কয়েকদিন পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কিন্তু ওনার কাছে যদি দাবি থাকতো যে আমরা আপনার কাছ থেকে জবাব চাই, তাহলে কিন্তু উনি না দিয়ে পারতো না। কিন্তু আমরা কিন্তু তখন তাকে করি নাই। এখন আমরা যে কাজটা করি নাই সেই কাজের জন্য আবার আমরা উনাকে দোষারোপ করবো, কারণ আমাদেরও তো দোষ আছে। আমরা কেন চাইলাম না তার কাছ থেকে সেই তখন হিসাব কেন চাইলাম না? এটা আমাদের দোষ। আমাদের নেতা নেত্রীরা এখন চিৎকার করছে কেন? এটাও আমাদের দোষ। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি যখন আমার এই চিৎকারটা করা দরকার ছিল তখন আমি করি নাই, এখন আমি চিৎকার করে কি পাবো? আমি তো তার কাছ থেকে কিছু পাবো না। তখন তো আমরা তো তাকে বলতে পারতাম যে আপনি শুধরান, কিন্তু তখন তো উনি তো শেখ হাসিনার ব্যাপারে আমরা কেন কথা বলি? মানে শেখ হাসিনা যা করে গেছে তাকে মেনে নিয়ে আমরা সামনে কেন আগাচ্ছি না, সেটা নিয়ে আমরা কেন? তো শেখ হাসিনা তো দেশকে শেষ করে দিয়ে গেছে। ডক্টর ইউনূস তো চেষ্টা করেছিল কিছুটা রিকভার করতে। আমি আসি সেই পয়েন্টগুলিতে। ডক্টর ইউনূস ছিল 15-18 মাস, এবং উনি 18 মাসে উনি যে বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা এনজয় করছে, আগামীতে আর কবে এই স্বাধীনতা এনজয় করবে, এটা আমাদের ভাবতে হবে আবার। সুতরাং আমরা মব টব হয়েছে সেটাকে স্বাধীনতা বলবেন? মানে স্বাধীনতা আপনি দেখেন, একটা জিনিস হলো কি, এগুলি হলো আপনার হয়তো আমাদের মিডিয়ার মানে এক ধরনের মানে টার্মিনোলজি। আমাদের মিডিয়াও কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। আপনি এখনো দেখেন, আমাদের মিডিয়া কিন্তু কখনোই একটা ফোর্থ পিলার হিসাবে কিন্তু সমাজে বা রাজনৈতিক অঙ্গনে কিন্তু কাজ করে নাই। কারণ তারা শুধুমাত্র পেরিফেরিয়াল ইস্যু নিয়ে, তারা মানে কোর ইস্যু নিয়ে তারা কখনো আলাপ করে নাই। কোর ইস্যু নিয়ে কখনো তারা আলাপ করে নাই, যেটা মূল আমাদের সমস্যা, সেগুলি নিয়ে কখনো আলাপ করে নাই। আপনি বলেন তো, পুরো সময়ে এই 18 মাসে মিডিয়া কি কোনো সময় শিক্ষার ব্যাপারে কিছু বলেছে? যে বৈষম্যের কারণে এই আন্দোলনটা হলো, সে বৈষম্যের ব্যাপারে কিছু বলেছে? যত নিয়োগ হয়েছে ডক্টর ইউনূসের আমলে সব বৈষম্যমূলক নিয়োগ, এটা কোনো স্ক্রুটিনি ছিল না। পছন্দ মতো আমার ইচ্ছা আমি নিয়ে দিয়ে দিলাম, কোনো মানদণ্ড ছিল না। এটার জন্য কেউ আওয়াজ তুলছে? এটার জন্য কি মিডিয়া কখনো আওয়াজ তুলেছে? তোলে নাই। তাহলে কেন? তাহলে এখন আমরা কেন ডক্টর ইউনূসকে আমরা আনবো? এখন আমরা দেখবো সামনে কি হচ্ছে, সেটার জন্য দেখবো। আমরা দেখবো বাচ্চা মারা যাচ্ছে, এই জন্য আমরা আনবো। হ্যাঁ, সেটা আপনি, আমি তো এটার জন্য না করছি না। প্রশ্নটা হলো কি, দেখেন আমি বলি, আমি তো মনে করি যে ডক্টর ইউনূসকে ধরার আগে ব্যুরোক্রেসিকে ধরা উচিত, কারণ তারাই তো এগুলি করে, তারাই তো কাগজপত্র, তারাই সময় মতো এগুলি প্রস্তাব নিয়ে আসার কথা, তারাই এগুলি বলার কথা। তারা যদি, সরকার যদি কাজ না করে, তাহলে তারা এটা মিডিয়াতে জানাবে যে সরকার এই কাজ করছে না, এবং আমরা এই সমস্যা তারা কেন করে নাই? আজকে দেখেন, এই যে আজকে যে ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসিটাই তো ছিল ডক্টর ইউনূসের সময়। এখন তারা কেন বলছে? তার মানে তারা পারপাসফুলি বলেছে, কারণ ওই সময় ডক্টর ইউনূসকে তারা সাকসেসফুল দেখতে চায় নাই। ওনার চাচ্ছিল ডক্টর ইউনূস যেন পদে পদে যেন ব্যর্থ হয়। এবং আমি বলি আপনাকে, এই আমলাতন্ত্রে কিন্তু বিএনপিকেও ডুবাবে, কারণ এটাই তাদের নেচার। তারা কখনো, শোনেন আমি আর একটা কথা বলি, তারা কখনো বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করে না, তারা শুধু নিজের ফায়দার জন্য কাজ করে। আমরা দেখেছি যে ঠিক মতো মানে ওনার যে চাওয়া পাওয়া বা ওনার যে হিসাব নিকাশ আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে, উনি কি পেয়েছেন, কি নিয়েছেন, সেই ক্ষেত্রে এই আমলাতন্ত্রই তৈরি করে দিছে। এনেই বলে গেছে, স্যার আপনি আসছেন,
উনিই এরাই বলছে যে স্যার আপনি আসছেন এই সুযোগে আপনার এই জিনিসগুলো স্যার অনুমোদন করায় নেন, বাকিরা তো হয়তো আগামীতে হয়তো আপনি নাও পাইতে পারেন। মানে এটা ওনাদেরই কাজ। এতই সাধু সন্ন্যাসী যে আসলে ওনারাই চাপিয়ে দিয়েছে, ভালোটা ওনারা চাপিয়ে দিয়েছে, খারাপটাও। এখন আমি আপনাকে বলি, বাংলাদেশে এই সবকিছুই কিন্তু এই আমলাতন্ত্রের কারণেই। আমলাতন্ত্র হলো আমাদের সবচেয়ে বড় দায়ী এই ব্যর্থতার। কারণ আমলাতন্ত্র কখনোই তারা রাষ্ট্রের আমলা হিসেবে কাজ করে নাই, তারা সবসময় একটা দলের গোষ্ঠীর আমলা হিসেবে কাজ করেছে, যার কারণে আমাদের এই পরিণতি। যদি আমাদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি তারা যদি নিজেরা যদি মানে সাহস করে বলতো যে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করব না, তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক সরকারের ক্ষমতা নাই যে তারা তাদেরকে কয়জনকে আপনি ফায়ার করবেন। সবাইকে তো ফায়ার করতে পারবেন না। এইরকম শির দ্বারা শক্ত লোক বাংলাদেশের আমলাতন্ত্রে কেউ নাই। এটা ছিল আকবর আলী খান, আকবর আলী খান আর নাই বাংলাদেশে। তো এই ধরনের শির দ্বারা শক্ত লোক আমলাতন্ত্রে থাকা দরকার। এরা হলো সব দলবাজ আমলা। আপনি দেখেন, আপনি তাকায় দেখেন, আপনি সব পোস্টিং কি এখন হল, আগে ছিল সব ছাত্রলীগ যুবলীগ, এখন আসছে সব ছাত্রদল যুবদল। তো ছাত্রদল যুবদল কিন্তু তারা সার্ভ করবে। বাংলাদেশের ছাত্রদল যুবদলের নেতা নেত্রী কয়জন? তাদের কিন্তু তারা সেবা দিবে। আর বাকি জনগণ কি? তারা তো আসলে কারো না ছাত্রলীগ, না ছাত্রদল, না ইউনূস সাহেবের, কারোই না। সুতরাং এই সমস্ত আপনি পিন পয়েন্ট করেন, ওই এক ব্যক্তিকে অ্যাটাক করে লাভ নেই, সিস্টেমকে অ্যাটাক করতে হবে। আপনার সিস্টেমকে আপনার ঠিক করতে হবে, ব্যক্তিকেই ঠিক করে লাভ হবে না। তো আমাদের সিস্টেমটা কে বানায় এই আমলাতন্ত্র, তারাই বানায়, এটা তাদের কাজ। এবং আমাদের জনপ্রতিনিধিদের উচিত বলা যে হাসিনার কোনো দোষ নাই, সব দোষ ছিল আমলাদের। আমি হাসিনার দোষ তো ওইটাই যে সে কেন এটা চ্যালেঞ্জ করে নাই। সে তার কাছে যখন কোনো তার পদ্ধতি নিয়ে গেছে, সেটা চ্যালেঞ্জ করে নাই কেন? এর মধ্যে কতটা জনস্বার্থ আর কতটা আপনার স্বার্থ আছে এটা বলেন। কারণ হাসিনা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল, ওই জন্য এগুলি প্রশ্ন করতো না। শোনেন, যে নেতার নিজের স্বার্থ থাকে, ইউনূসের দোষ না, কিন্তু হাসিনা চ্যালেঞ্জ করে না। সেটা আপনি আবার সেই ইন্ডিভিজুয়াল, আপনি ইউ আর অ্যাটাকিং ইন্ডিভিজুয়াল। আই এম নট টকিং অ্যাবাউট ইন্ডিভিজুয়াল তো অবশ্যই দোষী। আপনার তার থেকে বেশি দোষী আমাদের সিস্টেম যারা তৈরি করে তারা। এই সিস্টেম করে আমলাতন্ত্র। এই নোটশিট আসে ওই আপনার সেকশন অফিসার কাছ থেকে, ওখানেই চাবিটা দিয়ে দেয়। আপনি অনেক টকশোতে বলেছেন তো যে ডক্টর ইউনূসকে কেউ সহযোগিতা করে নাই 18 মাসে। ডক্টর করে নাই, এই আমলারা করে নাই সহযোগিতা, আমলারা করে নাই, রাজনীতিবিদরা করেন। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি ম্যাডাম, যে একটা লোককে আপনি সবাই যদি আপনি অসহযোগিতা করে, তাহলে তো উনি সাকসেসফুল হইতে পারবে না। উনি কিন্তু চাপ দিলে উনি মানে ভালো কাজ করে। উনি তো অনেক ভালো কাজ করে গেছে। আপনার এই সরকার তো অনেক কিছু তো পুরো প্রথম অধিবেশন তো সব ফালাই দিছে। কিছু তো ভালো কাজ উনি করে গেছে। উনি বিচার বিভাগকে স্বাধীন করার জন্য একটা সচিবালয় করে গেছে, এটা তো ফালাই দিছে কেন? তো আপনি তো সবকিছু তো তার খারাপ না, অনেক তো ভালো কাজ চেষ্টা করছেন উনি, বাট আপনি তো কেউ তো এটা মানতে চায় না। কারণ কেন? বিকজ এটাতে সুবিধা, আমলাতন্ত্রেরও সুবিধা, ওই রাজনীতিবিদদেরও সুবিধা। কিন্তু ভুলে যায় তারা যে আগামীতে কিন্তু এই সমস্ত কারণেই কিন্তু তারাও সাফার করে। এই জিনিসটাই আমাদের রাজনীতিবিদরা ভুলে যায়, যে একটা ভালো আইন কিন্তু শুধু সাধারণ মানুষকে বাঁচায় না, রাজনীতিবিদ তাদেরকেও বাঁচায়। কারণ তারা যখন এই আইনের কারণে একটা ভুল কাজ করতে বাধাপ্রাপ্ত হয়, এটা তাদেরকেই বাঁচায় বরং ভবিষ্যতের বিপদ থেকে। এই জিনিসটা কিন্তু বোঝে না আমাদের রাজনীতিবিদরা, এটাই আমাদের দুঃখ। এবং এখানে কিন্তু সাধারণ মানুষের কোনো, আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা রাজনীতির আশেপাশে নাই, তাদের কিন্তু কিছু নাই। তারা কোনোদিন এগুলিতে ইনফ্লুয়েন্সও করতে পারবে না, কিছুই করতে পারবে না। এটা এই সমস্ত আইন কানুন পদ্ধতি সিস্টেম, এটা সবই কাকে সার্ভ করে? আপনার রাজনীতিবিদদের, আমলাদেরকে, আর হলো যারা ব্যবসায়ী তাদেরকে সার্ভ করে। সাধারণ মানুষকে কিন্তু কোনো সার্ভ, এটা কোনো সেবাই দেয় না। তারা শুধুমাত্র সবকিছু শোষণের শিকার। ঠিক আছে? তো আমাদের রাজনীতিবিদরাই হওয়ার কথা ছিল সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ। আমাদের ভোট দিই আমরা এই জন্য যে আমাদের কথা বলার জন্য, আমাদের স্বার্থ দেখার জন্য। কিন্তু দুঃখজনক হলো যে তারা সেখানে গিয়ে ভুলে যায় আমাদের স্বার্থের কথা, তারা তখন নিজের স্বার্থ দেখে। এটাই হলো মেইন কারণ আজকে আমাদের এই অবস্থা। এখন এই চুক্তির ব্যাপারে বলি, আপনি চুক্তিতে অনেক কিছু অসুবিধা আছে, এটা ঠিক, কিন্তু বেশ সুবিধাও আছে। সুবিধাগুলি দেখা উচিত এবং সুবিধার ব্যবহার করা উচিত। ডক্টর ইউনূস কেন করলো এটা ডক্টর ইউনূস ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু যখন সে, দেখেন, আপনি একটা রাষ্ট্রপ্রধান যখন দায়িত্বে থাকে, যেদিন সে দায়িত্ব নিল, তারপরে
এর মধ্যে কিন্তু তার সমস্ত কর্মকাণ্ড সেই হলো সুপ্রিম অথরিটি। এখন যদি উনি যদি নির্বাচিত সরকার হতো তাহলে কিন্তু সংসদকে এক্সপ্লেন করতে হইতো, আরে নির্বাচিত সংসদ তো ছিল শেখ হাসিনার 17 বছর, সে কি কোনো চুক্তি এসে কি উনি থাকতেছে না, উনি জানে যে 3 দিন পরে ওনার কোনো অস্তিত্ব নাই, মানে ওনার ক্ষমতায় নাই। উনি কার স্বার্থে করলেন? মানে পরবর্তী সরকারের দেশের স্বার্থে করেছে, দেশের মানে স্বার্থে করেছে। ওনার এখন কথা হলো যে আপনি দেখেন, আপনি আমি একটা প্রিজম দিয়ে এই চুক্তিটা দেখি, উনি ওনার প্রিজম দিয়ে দেখেছে, এটা ওনার চোখ দিয়ে তো আর আমরা দেখছি না, আমরা তো ওনার চোখ দিয়ে দেখছি না, আমরা দেখছি আমাদের চোখ দিয়ে। তো আমাদের তো দুজনের মধ্যে তো দৃষ্টির ফারাক থাকবে, কিন্তু এর মধ্যে কিছু ভালো জিনিস আছে, কিছু 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 অসুবিধা আছে। তবে এটা নির্ভর করবে সরকারে যে থাকে সে এটা কত মানে সুচারুভাবে এটাকে ব্যবহার করতে পারে, সেটা একেবারে যেটা হাত পা বেঁধে না। কিন্তু মোস্টলি যেগুলি করা আছে এখানে সেগুলো রেগুলেটরি, অর্থাৎ এই অনেকেই বলে যে ইউএসএ থেকে আপনি যা খুশি দিবে তাই আপনি নিতে বাধ্য থাকবেন। আপনি আমাকে বলেন তো, ইউএসএ তে আপনি কোনো জিনিসের কোনো খাবার কোনো জিনিসপত্র রপ্তানির আগে আপনি একটা এরকম আমাদের মতো ঘুষ দিয়ে কি একটা সার্টিফিকেট আনতে পারবেন নাকি? যান আনেন দেখি। সেই দেশে তো আর ওই সিস্টেম নেই, ঘুষের সিস্টেম নেই এই সার্টিফিকেটের জন্য, তাদের প্রপার চেক সিস্টেম আছে। সুতরাং আপনি ইউএস থেকে যদি কোনো এফডিএ সার্টিফাইড যদি কোনো আপনার প্রোডাক্ট আসে, ওটা কিন্তু ফেডারেল ড্রাগ অথরিটি ওটাকে টেস্ট করে তারপরেই এটাকে পাঠিয়েছে। জানেন চুক্তির মধ্যে কি কি আছে সেটা? জি আছে, আমি 32টা পেজ পড়েছি এবং আমি দুটো অ্যানালাইসিস করেছি যে এটার উপরে এটার মধ্যে কতটুকু আমরা অ্যাডভান্টেজে আছি, কতটুকু ডিসঅ্যাডভান্টেজে আছি। এটার মধ্যে মোস্টলি যে জিনিসগুলি দেওয়া আছে সেটা হলো রেগুলেটরি। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এখানে বাংলাদেশকে একটা মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস দেওয়া হয়েছে। তবে শর্ত হলো, এখন ইউএসএ যেমন আমাদের ট্রাম্প, সে কিন্তু এই ইউএস প্রেসিডেন্ট কিন্তু কোনো দেশকে কিন্তু মোস্ট ফেভার্ড নেশন ট্রিটমেন্টে আর রাখে নাই। তার সে বলেছে মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস থাকবে অ্যালং উইথ দি অ্যাডিশনাল ট্যারিফ, যেটা বাংলাদেশও পেয়েছে। তো মোস্ট ফেভার্ড নেশন মানে হলো যে একটা প্রোডাক্ট আমার 3টা জায়গা থেকে আমি আনতে পারি, আই উইল হ্যাভ প্রেফারেন্স, বাংলাদেশ থেকে আসার প্রেফারেন্স থাকবে। কখন? যদি আমি কাঁচামালগুলি আমি ইউএসএ থেকে নেই। কাঁচামাল যদি আমি ইউএসএ থেকে নেই, আমি যদি 0 ট্যারিফ পাই তাহলে তো এটা আমাদের জন্য বেনিফিট। আর বাংলাদেশের তো রপ্তানি বলতে কিন্তু এখন 2টা প্রোডাক্ট বাংলাদেশের প্রাইমারিলি, একটা হলো ওষুধ আর 2 নম্বর হচ্ছে আপনার গার্মেন্টস। আপনি যদি এই 2টা প্রোডাক্ট যদি বাংলাদেশে আপনি যদি কাঁচামাল যদি আপনি ইউএসএ থেকে এনে যদি আপনি করতে পারেন এবং আপনার যদি ট্যারিফ 0 হয়, বাংলাদেশের জন্য অবশ্যই এটা বেনিফিশিয়াল। হ্যাঁ, আমাদের কিছু রেস্ট্রিকশন আছে। ফর এক্সাম্পল, তারা বলেছে যে বাংলাদেশ কোন রকম যেটা সেকশন 4 এর বলা হচ্ছে, যে বাংলাদেশ যখন কোনো চুক্তি করবে বা কোনো প্রোডাক্ট বানাবে, এটা যদি যুক্তরাষ্ট্রের সিকিউরিটির কনসার্ন হয়, বাংলাদেশ এমন কিছু তৈরি করবে না যেটা যুক্তরাষ্ট্রের সিকিউরিটির কনসার্ন। সুতরাং আপনাকে এই যে বিটুইন দ্য লাইন্স পড়তে হবে যে আসলে আমি এই চুক্তির ধারার কোন জায়গাটায় আমি ব্যবহার করব আমার পক্ষে। এইটা যদি এই কৌশল যদি আপনার জানা না থাকে, তাহলে আপনার সব চুক্তি আপনার কাছে বিরাট দেওয়ালের মতো মনে হবে। আবার সব চুক্তি আপনার যদি কৌশল জানা থাকে তাহলে আপনার এটা পানির মতো মনে হবে। সেটা আপনার নির্ভর করবে আপনার আমলাতন্ত্র, আমলারা যারা এই চুক্তি পড়ে এটার ফাঁক ফোকর বের করে সবকিছু বাংলাদেশের সপক্ষে আনবে। আনফরচুনেটলি আমার মনে হয়, আই হ্যাভ ডাউট যে আমাদের এই ধরনের মেধাবী আমলা আমরা তৈরি করতে পারছি কিনা। ঠিক আছে না? আমরা যা তৈরি করেছি সব হলো মানে ধান্দাবাজ আমলা, এবং তাদের কাজই হলো এটা। এবং তারা কি করবে, তারা এটাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করবে তাদের ভুলগুলি মানে এড়ানোর জন্য। তাই যখন ভুল করবে, বাংলাদেশ যখন সাফার করবে, তখন এটাকে সে ঢাল হিসাবে ব্যবহার করবে। বাট অ্যাকচুয়ালি এটার মধ্যে যা আছে এটাতে আমাদের অনেক অনেক ফায়দা আছে। সুতরাং এই 32 পেজের এই যে 32 পেজের এই ডকুমেন্টটা গত আমি 15 দিন ধরে পড়ছি। পড়ার পরে আমি বের করেছি যে এটার মধ্যে কি সুবিধা কি অসুবিধা আছে। সুতরাং এই যে সমস্ত বাইরে যে সমস্ত প্রপাগান্ডা দেখেন, এগুলো হলো তাদের প্রপাগান্ডা যারা এফেক্টেড। তাহলে সরকারের জন্য সুবিধাই হবে, মানে আপনি যেটা বলছেন যে এই সরকারের জন্য তাহলে সুবিধাজনক একটা অবস্থান করে গেছে। তো 3 দিন আগে কেন, মানে আগে নয় কেন, বা 3 দিন আগে কেন? সেখানে দেশে একটা চুক্তি ম্যাটেরিয়ালাইজ হইতে অনেক সময় লাগে। এটা 14 বার পড়া হয়েছে বিভিন্ন স্টেজে, তারপরে সেই চুক্তিটা আপনি সাইন করেন। তো চুক্তিটা আমরা যেটুকু পেয়েছি এর মধ্যে, আমরা যে চুক্তিটা কিন্তু এই একটা চুক্তি, শুনেন, বাংলাদেশের আর কোনো চুক্তি কিন্তু ওয়েবসাইটে নাই, এই চুক্তিটা কিন্তু ওয়েবসাইটে আছে। সুতরাং এটা যদি এমনই গোপন হইতো তাহলে কিন্তু এটা কেউ এটা ওয়েবসাইটে দিত না।
এটা ওয়েবসাইটে দিয়েছে সবাই পড়ার জন্য, পড়ে বুঝে আপনার মন্তব্য করার থাকলে করেন, আর যদি আপনি না বোঝেন তাহলে ভাই মন্তব্য করা থেকে দূরে থাকেন। এটাই আমার কথা। বাংলাদেশকে রেস্ট্রিক্টেড করা হয় নাই, বাংলাদেশকে বলা হয়েছে যে বাংলাদেশ ইউএস এর যে সমস্ত কনসার্ন আছে সেই কনসার্ন গুলি যেন বাংলাদেশ মনে রাখে। বাংলাদেশকে বলা হয়নি তুমি চুক্তি করতে পারবা না, বাংলাদেশ বলেছে যে যখন আমাদের কোনো কনসার্ন থাকবে সেগুলি আপনি যেন নজরে আনেন। সুতরাং সেই জায়গায় যেন সেই অ্যামেন্ডমেন্টটুকু বা সেই সুবিধাটুকু সেই সম্মানটুকু করেন আপনি, এটাই বলা হয়েছে বাংলাদেশকে। এর থেকে